হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা প্রত্যেকে জানো যে ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি এক্সাম 5ই ডিসেম্বর হবে। তো ফ্রেন্ডস, এই এক্সামকে টার্গেট করে আমরা ডাব্লিউপি এস এর জিকে মক টেস্ট ক্লাসগুলো শুরু করেছি। এর আগে আমরা ক্লাস 1 আর ক্লাস 2 মোট দুটো ক্লাস আলোচনা করেছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। আর দেখো ফ্রেন্ডস, এই ক্লাসগুলো প্রতিদিন সকাল 8টার সময় একটা ক্লাস হয় আর একটা ক্লাস হয় রাত্রি 8টার সময়। ঠিক আছে, আজকের ক্লাসটা শুরু করতে একটু দেরি হলো। তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা এই ডাব্লিউপি এসআই প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই এই ক্লাসটা একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা হচ্ছে RAF অর্থাৎ র্যাফ, যার ফুল ফর্ম হচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স, কবে গঠিত হয়? 1991, 1992, 1993 কি 1994? কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, র্যাপিড অ্যাকশন ফোর্স কবে গঠিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1991 সালে র্যাপিড অ্যাকশন ফোর্স গঠিত হয়। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে, দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি? দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, রাজঘাট। রাজঘাট হচ্ছে গান্ধীজির সমাধিস্থলের নাম, যেটা দিল্লিতে অবস্থিত। আর দেখো ফ্রেন্ডস, এই যে শান্তিবন, এটা মনে রাখবে জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম হচ্ছে শান্তিবন। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন কোন দেশ? প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন কোন দেশ? প্রশ্নটা আগের ক্লাসগুলো থেকে একটু রিপিট হয়েছে। তো বলবে অ্যান্সারটা কী হবে? যারা যারা ওই ক্লাসগুলো করেছে অবশ্যই পারবে। তো বলো অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন মনে রাখবে ফ্রান্স। অপশন বি, ফ্রান্স। ঠিক আছে, অপশন বি, ফ্রান্স। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 4 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ভিয়েতনামের প্রচলিত মুদ্রার নাম কি? ভিয়েতনামে প্রচলিত মুদ্রার নাম কি? পিসো, ওন, ডং কি ডলার? কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে অপশন সি, ডং। ডং হবে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভিয়েতনামের প্রচলিত মুদ্রার নাম হবে ডং। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 5 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ভারতের সাহিত্য জগতের সব থেকে বড় সম্মানের নাম কি? ভারতের সাহিত্য জগতের সব থেকে বড় সম্মানের নাম কি? কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? ভারতরত্ন, জ্ঞানপীঠ কি পদ্মশ্রী? আর অপশন ডি রয়েছে পদ্মভূষণ। তো বলবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, ভারতের সাহিত্য জগতের সব থেকে বড় সম্মান যেটা, সেটা মনে রাখবে অপশন বি, জ্ঞানপীঠ পুরস্কার। ডাব্লিউবি কনস্টেবলে এইখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? তো মনে রাখবে তার অ্যান্সারটা হবে আশাপূর্ণা দেবী। ঠিক আছে, নেক্সট। মহিলা যদি বলে তাহলে আশাপূর্ণা দেবী। ঠিক আছে, আচ্ছা। এরপরে যে প্রশ্ন দেখো 6 নম্বরে, মেঘ রাগের সঙ্গে সম্পর্কিত কোন ঋতু? মেঘ রাগের সঙ্গে সম্পর্কিত কোন ঋতু? বর্ষা, শরৎকাল, গ্রীষ্ম কি হেমন্ত? তো বলবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, মেঘ রাগের সঙ্গে সম্পর্কিত মনে রাখবে অপশন এ, বর্ষাকাল। ঠিক আছে, বা বর্ষা মেঘ রাগের সঙ্গে সম্পর্কিত। নেক্সট। এরপরে যে প্রশ্ন 7 নম্বরে, অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কি? অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কি? রামায়ণ, মহাভারত কি জাতক? আর দেখো ফ্রেন্ডস, অপশন ডি যেটা, সেটা অপার পেজে রয়েছে, সেটা হচ্ছে উপনিষদ। ঠিক আছে, উপনিষদ। তো বলবে অ্যান্সারটা কি হবে। তো অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু সেটা মনে রাখবে অপশন সি, জাতক। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, জাতক। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 8 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন? কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চন্দ্রশেখর আজাদ কি ভগৎ সিং? তো বলবে অ্যান্সারটা কি হবে। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, চন্দ্রশেখর আজাদ। হিন্দুস্তান সোশ্যালিস্ট আর্মির প্রতিষ্ঠা করেন তিনি। ঠিক আছে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো 9 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকেই পারবে। বলো অ্যান্সারটা কি হবে। কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন?
তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি শাহজাহান। শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে একটা প্রশ্ন হয় যে এই জামা মসজিদ কোথায় অবস্থিত, সেটা মনে রাখবে দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন 10 নম্বরে, আরাম হারাম হ্যাঁ উক্তিটি কার বা কার উক্তি? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী কি অপশন ডি সর্দার প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল? ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কি হবে। আরাম হারাম হ্যাঁ এই উক্তিটা কার? তো দেখো এই উক্তিটা হবে মনে রাখবে অপশন বি জওহরলাল নেহরুর হবে এই উক্তিটা। ঠিক আছে, আরাম হারাম হ্যাঁ এই উক্তিটা হচ্ছে জওহরলাল নেহরুর। ঠিক, নেক্সট। এরপর দেখো 11 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন বেদে ত্যাগ ও বিধি ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করা আছে? ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ কি সামবেদ? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি যজুর্বেদের মধ্যে এই যে ত্যাগ আর বিধি ধর্মানুষ্ঠান এগুলো নিয়ে আলোচনা করা আছে, অপশন সি যজুর্বেদে। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 12 নম্বর যে প্রশ্ন হচ্ছে, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারত এসেছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, আর এই মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় এই ডেটটাও কিন্তু অবশ্যই মনে রাখবে 1948 সালে। ঠিক আছে, তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? 1912, 1916, 1915 কি 1914? তো দেখো ফ্রেন্ডস, মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা, কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1915 সালে। 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ভারতে এসেছিলেন। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, এই ডেটটা মনে রাখবে 9 জানুয়ারি। ঠিক আছে, 9 জানুয়ারি। আর এই যে 9 জানুয়ারি 1915 সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, তাই এই দিনটাকে কি আমরা এনআরআই দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট। এরপর দেখো 13 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কালিদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন? কালিদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন? দেখো ফ্রেন্ডস, এখান থেকে একটা প্রশ্ন হয় যে মানে কার রাজ্যসভায় নবরত্ন বিরাজ করতো? ঠিক আছে, তো বলো নবরত্ন মধ্যে ছিল কালিদাস একজন। ঠিক আছে, তো কালিদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে প্রত্যেকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসকের তিনি শাসকের সময় কালিদাস ছিল তার সমসাময়িক। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 14 নম্বর যে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? এই প্রশ্নটা 2018 মেন এক্সামে ডাব্লিউবি কনস্টেবল এসেছে মনে হয়। ঠিক আছে, পৃথিবীর ছাদ কাকে বলে প্রত্যেকে জানাও। পামির মালভূমি, হিন্দুকুশ পর্বত, হিমালয় পর্বত কি কোনোটিই নয়? খুবই সহজ প্রশ্ন, প্রত্যেকেই পারবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। কাকে বলা হয়? পামির মালভূমিকে। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 15 নম্বরের যে প্রশ্ন হচ্ছে, কোন নদীটি আরব সাগরে মিশেছে? গোদাবরী, মহানদী, মাহি, কৃষ্ণা? কোন নদীটি আরব সাগরে মিশেছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, তোমাদের এই যে নদী থেকে ভূগোলের মধ্যে নদী থেকে একটা প্রশ্ন তোমরা বা 1 থেকে 2টা প্রশ্ন তোমরা অবশ্যই ডাব্লিউবি এসআইয়ের প্রিলিমিনারি এক্সামে কিন্তু প্রশ্ন পাবে। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, কোন নদীটি আরব সাগরে মিশেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি মাহি নদীটা আরব সাগরে মিশেছে। ঠিক আছে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। কোনটি একটি পশ্চিম বাহিনী নদী? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোনটি একটি পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী? এগুলো অবশ্যই কিন্তু ভালো করে রেডি করো। ঠিক আছে, তো পশ্চিম বাহিনী কোনটা হবে? নর্মদা, কাবেরী, কৃষ্ণা কি মহানদী? কোনটা পশ্চিম বাহিনী নদী? এটাও কিন্তু আরব সাগরে মিশবে। ঠিক আছে, তো বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ নর্মদা, তাপ্তি, এই দুটো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 17 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন বাঁধটি নর্মদা নদীর উপরে অবস্থিত? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোন বাঁধটা নর্মদা নদীর উপরে অবস্থিত? কায়না বাঁধ, ইন্দিরা সাগর বাঁধ, সর্দার সরোবর বাঁধ কি অপশন ডি মহেশ্বর বাঁধ? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে। কোন বাঁধটা নর্মদা নদীর উপরে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি সর্দার সরোবর বাঁধ, যেটা সেটা নর্মদা নদীর তীরে অবস্থিত বা নর্মদা নদীর উপর অবস্থিত। আর যদি প্রশ্ন করা হয় যে এই সর্দার সরোবর বাঁধটা কোন রাজ্যের মধ্যে রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হবে গুজরাট রাজ্যের মধ্যে রয়েছে এই সর্দার সরোবর বাঁধটা, যেটা নর্মদা নদীর উপর বা নর্মদা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট।
এরপর 18 নম্বর যে প্রশ্ন হচ্ছে কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের মৃত্তিকা প্রয়োজন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি হবে অ্যান্সার বলো? ল্যাটেরাইট, লাল মাটি, কৃষ্ণ মাটি, কি অপশান ডি পলি মাটি। কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের মৃত্তিকার প্রয়োজন হয়, প্রত্যেকে জানো অ্যান্সারটা কি হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, কৃষ্ণ মৃত্তিকা প্রয়োজন হয় কার্পাস উৎপাদনের ক্ষেত্রে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো 19 নম্বর যে প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? কলকাতা, মুম্বাই, হলদিয়া, কি কান্দলা। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু ডাব্লিউপি এসআই এই সমস্ত প্রশ্নগুলি তোমরা কিন্তু এক্সাম হলে পাবে, ঠিক আছে? তো বলো অ্যান্সারটা কি হবে, ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর। 19-এরটা অপশান বি, ঠিক আছে? নেক্সট, এরপর যে প্রশ্ন, সংবিধান সংশোধন সংক্রান্ত নিয়মাবলী কোন ধারায় বর্ণিত আছে? এটা হবে বর্ণিত, ঠিক আছে? একটু মিস্টেক হয়েছে, বর্ণিত আছে 360, 370, অপশান সি দিয়েছি তোমাদেরকে 368, আর অপশান ডি দিয়েছি তোমাদেরকে 371, 368, 371। তো বলবে কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, সংবিধান সংশোধন সংক্রান্ত নিয়মাবলী কোন ধারায় বর্ণিত আছে। তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, 368 নম্বর ধারায় বর্ণিত আছে সংবিধান সংশোধন সংক্রান্ত। আর যেটা কোন দেশ থেকে নেওয়া হয় প্রত্যেকে জানো কমেন্ট করে, কোন দেশ থেকে নেওয়া হয় সংবিধান সংশোধন যে বিষয়টা, সেটা মনে রাখবে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়। কোথা থেকে? দক্ষিণ আফ্রিকা থেকে। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এই যে সমস্ত, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এগুলো প্রত্যেক কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? এগুলো এক্সাম কিন্তু আসে। নেক্সট দেখো ফ্রেন্ডস, 21 নম্বর যে প্রশ্ন হচ্ছে সংবিধানের দ্বিতীয় তফসিলে কি নিয়ে আলোচনা করা আছে? সংবিধানের দ্বিতীয় তফসিলে কি নিয়ে আলোচনা করা আছে? ভাষা সংক্রান্ত, ভূমি সংস্করণ সংক্রান্ত, বেতন ও ভাতা সংক্রান্ত। অপশন ডি দেখো দলত্যাগ বিরোধী আইন। তো বলবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, 1 নম্বর তফসিল আলোচনা করা হয়েছে ভারত ও তার রাজ্যের সীমানা নিয়ে আলোচনা করা হয়েছে। 2 নম্বর আলোচনা করা হয়েছে কি নিয়ে আলোচনা করা হয়েছে? বেতন ও ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এটা হবে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার 21-এরটা, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 22 নম্বর যে প্রশ্ন হচ্ছে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? প্রত্যেকে জানো অ্যান্সারটা কি হবে। 1962, 1965, 1971 কি 1977? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1962 সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। অপশান এ, ঠিক আছে? নেক্সট, শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার এই যে আইনটা, সেটা কোন ধারায় বলা হয়েছে? 29 থেকে 30 নম্বরে, 31-এ, 23 থেকে 24-এ, আর 32 থেকে 35-এ। তো বলো অ্যান্সারটা কী হবে, শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, 23 থেকে 24 নম্বর ধারায় বলা হয়েছে যে শোষণের বিরুদ্ধে অধিকার এ নিয়ে, ঠিক আছে? অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপরে যে দেখো ফ্রেন্ডস 24 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকর হয় কত সালে? মানে সম্পূর্ণরূপে সংবিধানটা কার্যকর হয়েছিল কোন সালে বা কোন তারিখে? 1949 সালে 26শে নভেম্বর, বি হচ্ছে 1949 সালে 6 ডিসেম্বর, সি হচ্ছে 1949 সালে 26শে জানুয়ারি, অপশান ডি হচ্ছে 1950 সালে 15ই আগস্ট। তো বলবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস 1949 সালে 26শে নভেম্বর এখানে কি হয়, সংবিধান গৃহীত হয়, গণপরিষদ দ্বারা সংবিধানটা গৃহীত হয়। আর সংবিধান যেটা কার্যকর হয় সম্পূর্ণরূপে, সেটা মনে রাখবো 1950 সালে 26শে জানুয়ারি। সেক্ষেত্রে হবে অপশান সি, এই ক্ষেত্রে অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? সংবিধান গৃহীত হয় গণপরিষদ দ্বারা, সেটা 1949 সালে 26শে নভেম্বর, কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি, ঠিক আছে? নেক্সট, এরপরে যে ফ্রেন্ডস 25 নম্বর যে প্রশ্ন হচ্ছে দেখো মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? 400টি ধারা ও 8টি তফসিল, 300টি ধারা ও 10টি তফসিল, 350 ধারা ও 12টি তফসিল, 395টি ধারা ও 8টি তফসিল। দেখো ফ্রেন্ডস এখানে বলেছে মূল সংবিধানে, ঠিক আছে? তো বলবে অ্যান্সারটা কি হবে, কয়টি ধারা আর কয়টি তফসিল ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 395টি ধারা ও 8টি তফসিল ছিল মূল সংবিধানে, ঠিক আছে? অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট,
এরপর দেখো ফ্রেন্ডস 26 নাম্বারের যে প্রশ্ন হচ্ছে, একটি হাতুড়িকে উপরে তুললে তার মধ্যে কি থাকে, মানে কি হয় আর কি, একটি হাতুড়িকে যদি উপরে তোলা হয় তার মধ্যে কি হয়? গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়, বিদ্যুতিক শক্তি বৃদ্ধি পায়, কি শব্দ শক্তি বৃদ্ধি পায়? তো দেখো ফ্রেন্ডস গতিশক্তি তো বৃদ্ধি পাবে না, কেন কি দেখো ফ্রেন্ডস যদি এটা মাটি থেকে যদি একটা হাতুড়িকে আমরা উপরে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কি শক্তি বৃদ্ধি পাবে? স্থিতি শক্তি বৃদ্ধি পাবে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 27 নম্বরে, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? জুল। বাকি অপশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? প্রত্যেকে জানাও, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, কি ওয়াট সেকেন্ড? তো দেখো ফ্রেন্ডস, তড়িৎ শক্তির ব্যবহারিক একক মনে রাখবে কিলোওয়াট ঘন্টা, অপশান সি। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির ব্যবহারিক একক, অপশান সি। নেক্সট, 28 নম্বর যে প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি বা সবচেয়ে বেশি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, নাইট্রোজেন। তো প্রত্যেকে জানো অ্যান্সারটি কী হবে? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, নাইট্রোজেন। পার্সেন্টেজটা কত তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে যে বায়ুমণ্ডলে মোট কত পার্সেন্টেজে নাইট্রোজেন গ্যাসটা রয়েছে, প্রত্যেকে জানাবে। ঠিক আছে, নেক্সট, 29 নম্বর যে প্রশ্ন, কি কি দিয়ে ফিউজ তার তৈরি হয়? কি কি দিয়ে ফিউজ তার তৈরি হয়? তামা, লোহা, এখানে টিন হবে। ঠিক আছে, টিন হবে, এটা টিন ও সীসা, তামা ও সীসা। তারপর হচ্ছে অপশান ডি, দেখো রূপো। তো বলবে অ্যান্সারটি কী হবে? কি কি দিয়ে ফিউজ তার সেটা তৈরি হয়? তো এই প্রশ্নটির যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে অপশানটি টিন ও সীসা, এই দুটো মিলে এই ফিউজ তার, আমাদের যে সমস্ত ফিউজ তারগুলো ব্যবহার করি সেগুলো তৈরি হয়। ঠিক আছে, নেক্সট, 30 নম্বর যে প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? জি মানে অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? সর্বাধিক হয়, শূন্য হয়, ভূপৃষ্ঠের সমান হয়, ভূপৃষ্ঠের অর্ধেক হয়। তো বলবে অ্যান্সারটা কি হবে? তো তো দেখো ফ্রেন্ডস, খুবই সহজ প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সাম কিন্তু আসে প্রশ্নটা। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, শূন্য হয়ে যায়। ঠিক আছে, কি হয়? পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা শূন্য হয়ে যায়, অপশান বি। আর কোথায় সর্বাধিক হয়? তো মনে রাখবে ভূপৃষ্ঠের মধ্যে সর্বাধিক হয়, পৃথিবীর কেন্দ্রের মধ্যে শূন্য হয়ে যায়। আর যখন ভূপৃষ্ঠ থেকে উপরে যাই আমরা, তখন এর মানটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, ভূপৃষ্ঠে সর্বাধিক হয়, পৃথিবীর কেন্দ্রে একেবারে শূন্য হয়। পৃথিবী যদি ভূপৃষ্ঠ থেকে যদি নিচে আসা যায় তাও কিন্তু কমে যায়। ঠিক আছে, আর ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও কিন্তু কমে যায় জি এর মানটা। ঠিক, নেক্সট, এরপর থেকে 31 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয়? নিচের কোনটা প্রাথমিক বর্ণ নয়? লাল, কমলা, সবুজ, বাদামি। তো বলবে অ্যান্সারটি কি হবে? এখানে দেখো ফ্রেন্ডস, দুটো হবে, একটা মিস্টেক হয়ে গেছে একটু। ঠিক আছে, এটা নীল করো, এটা নীল, এটা নীল করো। ঠিক আছে, এবার বলো অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, কোনটি একটি প্রাথমিক বর্ণ, আচ্ছা বলছি কোনটা প্রাথমিক বর্ণ নয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কমলা, যেটা সেটা কিন্তু প্রাথমিক বর্ণ নয়। বাদামিটাও হতো, কিন্তু আমি এখানে অপশান তোমাদেরকে নীল দিলাম। ঠিক আছে, কেন? দেখো ফ্রেন্ডস, লাল, নীল আর সবুজ, এই তিনটা হচ্ছে প্রাথমিক বর্ণ, বাকি যে সমস্ত বর্ণগুলো সেগুলো কিন্তু প্রাথমিক বর্ণ নয়। ঠিক, নেক্সট, এরপর থেকে 32 নাম্বারের যে প্রশ্ন, পেট্রোলের রাসায়নিক নাম কি? ইথার, গ্যাসোলিন, ইথিলিন, কি ডিজেল? পেট্রোলের রাসায়নিক নাম কি? প্রত্যেকে জানাও অ্যান্সার কি হবে? তো দেখো ফ্রেন্ডস, পেট্রোলের রাসায়নিক নাম মনে রাখবে, সেটা হবে গ্যাসোলিন। গ্যাসোলিন হচ্ছে পেট্রোলের রাসায়নিক নাম, অপশান বি। ঠিক আছে, পেট্রোলের রাসায়নিক নাম গ্যাসোলিন। ঠিক আছে, নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস 33 নম্বর যে প্রশ্ন, কার্বন সবচেয়ে বেশি থাকে কোন কয়লায়? পিট কয়লায়, বিটুমিনাস কয়লায়, অ্যান্থ্রাসাইটস, কি লিগনাইট? কার্বনের পরিমাণটা কোন কয়লার মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, অ্যান্থ্রাসাইটস যে কয়লাটা, তার মধ্যে কার্বনের পরিমাণটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, অপশান সি। ঠিক আছে, নেক্সট, এরপরে যে প্রশ্ন, সবচেয়ে হালকা মৌলটির নাম কি? সবচেয়ে হালকা মৌলটির নাম কি? অপশান সি হাইড্রোজেন, অপশান বি তোমাদের হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম ধরো, অপশান বি হিলিয়াম, অপশান সি
অপশান সি হচ্ছে আর্গন আর অপশান ডি হচ্ছে তোমাদের রেডন। তো বলবে অ্যান্সারটি কী হবে, সব থেকে হালকা মৌলটার নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান এ, হাইড্রোজেনই হচ্ছে সব থেকে হালকা মৌল। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 35 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন রোগটি ভাইরাস দ্বারা ছড়ায়? কোন রোগটা ভাইরাস দ্বারা ছড়ায়? টাইফয়েড, কলেরা, ইনফ্লুয়েঞ্জা কি ডিপথেরিয়া? টাইফয়েড, কলেরা, ইনফ্লুয়েঞ্জা কি ডিপথেরিয়া? কোন রোগটা ভাইরাস দ্বারা ছড়ায়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি। অপশান বি, কলেরা যে রোগটা সেটা মনে ভাইরাস দ্বারা ছড়ায়। ঠিক আছে, 35 অপশান বি, কলেরা। নেক্সট 36 নম্বর যে প্রশ্ন হচ্ছে, পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে বা দায়ী কি? ধাতব আয়রন, হিমোগ্লোবিন, লোহা কি ক্লোরোফিল? পাতার সবুজ বর্ণের জন্য দায়ী প্রত্যেকে জানাও। তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি, ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী। ঠিক আছে, অপশান ডি। নেক্সট, এরপর দেখো 37 নম্বর যে প্রশ্ন, কোন রোগের নির্ণয়ের জন্য এলিজা টেস্ট করা হয়? কোন রোগের নির্ণয়ের জন্য এলিজা টেস্ট করা হয়? ক্যান্সার, টাইফয়েড, পোলিও কি এইডস? তো প্রত্যেকে বল অ্যান্সারটি কী হবে, কোন রোগের নির্ণয়ের জন্য এলিজা টেস্ট করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। ঠিক আছে, অপশান ডি, এইডস রোগের নির্ণয়ের জন্য এলিজা টেস্টটা করা হয়। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর নেক্সট দেখো ফ্রেন্ডস, 38 নম্বর যে প্রশ্ন হচ্ছে, মানবদেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? 44টি, 48টি, 46টি কি 23টি? মানবদেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? দেখো ফ্রেন্ডস, এখানে যদি বলি মানে জোড়া দেওয়া থাকে যে ক্রোমোজোমের মোট কত জোড়া থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যান্সারটা করবে 23 জোড়া। আর যদি বলে যে কত সংখ্যা থাকে, তাহলে মনে রাখবে 46টা। ঠিক আছে, অপশান সি 46টা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, 46টি থাকে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা। ঠিক, নেক্সট। এরপর থেকে 39 নম্বর যে প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? রাতকানা, বেরিপেরি, স্কারফি কি সবগুলোই? ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এ। তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, রাতকানা। প্রত্যেকে পারবে ভিটামিন এর অভাব হয় রাতকানা, বি এর অভাব হয় বেরিবেরি, ভিটামিন সি এর অভাব হয় স্কারফি। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? জামশেদপুর, বিলাসপুর, রায়পুর কি রাঁচি? বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, বিরসা মুন্ডা স্টেডিয়াম মনে রাখবে রাঁচিতে অবস্থিত। অপশান ডি, কোথায় অবস্থিত? রাঁচিতে অবস্থিত। ঠিক, নেক্সট। 41 নম্বর যে প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম সেটা কোথায় অবস্থিত? কানপুর, বাকি যে অপশানগুলো তোমাদেরকে দিচ্ছি দেখো, জামশেদপুর, আর রয়েছে কটক, আর রয়েছে পাতিয়ালা। তো বলবে অ্যান্সারটি কী হবে, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কানপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? কানপুর। গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কানপুরে। ঠিক আছে, নেক্সট। 42 নম্বরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক পান, মানে প্রথম ভারতীয় মহিলা যিনি ফার্স্ট অলিম্পিক পদক পান, ঠিক আছে, অঞ্জিলা পাঠক, তারপর হচ্ছে রাজ্যবর্ধন সিং, যশপাল রাণা, কুঞ্জ রানী। বলবে অ্যান্সারটি কী হবে, প্রথম ভারতীয় মহিলা যিনি ফার্স্ট অলিম্পিক পদক পান। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, রাজ্যবর্ধন সিং। ঠিক আছে, অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 43 নম্বর যে প্রশ্ন, সুব্রত কাপ কোন খেলাতে দেওয়া হয় বা কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ক্রিকেট, বাস্কেটবল, ফুটবল। সুব্রত কাপ কোন খেলাতে দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফুটবল খেলাতে দেওয়া হয় সুব্রত কাপ। ঠিক আছে, ফুটবল খেলাতে দেওয়া হয় সুব্রত কাপ। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, অ্যাসেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যাসেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ফুটবল, হকি কি ক্রিকেট? তো এই প্রশ্নের দেখো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। অ্যাসেজ যে শব্দটা সেটা ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট।
এরপর দেখো ফ্রেন্ডস 45 নম্বর যে প্রশ্ন, পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমস কোথায় হয়? পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমস কোথায় হয়? গ্রিসে, মিশরে, ভারতে কি টোকিওতে? তো দেখো ফ্রেন্ডস, পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমস মনে রাখবে গ্রিসে হয়, গ্রিসের অ্যাথেন্সে। ঠিক আছে, গ্রিসের অ্যাথেন্সে ফার্স্ট অলিম্পিক গেম হয়। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্ন হচ্ছে 46 নাম্বার, বিশ্ব এইডস দিবস কবে মানে কোন তারিখে পালন করা হয়? 1 অক্টোবর, 12 ডিসেম্বর, 1 ডিসেম্বর কি 13 নভেম্বর? বিশ্ব এইডস দিবস কোন তারিখে পালন করা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1 ডিসেম্বর। এই তারিখে আমরা বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করে থাকি এই দিনটা। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 47 নম্বর যে প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংক এর আর এক নাম কি? ওয়ার্ল্ড ব্যাংক এর আরেক নাম কি? IMF, IFC, IFB আর IBRD। তো অ্যান্সারটা কী হবে বলো? ওয়ার্ল্ড ব্যাংক এর আরেক নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি। IBRD হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের আরেক নাম। ঠিক আছে, অপশন ডি। নেক্সট দেখো ফ্রেন্ডস 48 নম্বর যে প্রশ্ন, কম্পিউটার এর এটা কোনো, ঠিক আছে, কোনো ত্রুটিকে কি বলে? বাগ বলা হয়। ঠিক আছে, তারপর দেখো ফ্রেন্ডস, তারপর যে সমস্ত রয়েছে বিট, ভাইরাস কি কোনোটি নয়? তো কম্পিউটারে কোনো ত্রুটিকে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশানস এ। ঠিক আছে, বাগ বলা হয়। কম্পিউটারে কোনো ত্রুটিকে বলা হয় বাগ। ঠিক আছে, অপশানস এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস 49 নম্বরে যে প্রশ্ন রয়েছে, কোনটি ইনপুট ডিভাইস নয়? কিবোর্ড, স্ক্যানার, মাউস, প্রিন্টার কোনটা একটা ইনপুট ডিভাইস নয়? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, কিবোর্ড একটা কি হয়? ইনপুট ডিভাইস। মাউসও একটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস স্ক্যানারও একটা ইনপুট ডিভাইস। তাহলে বলছে কোনটা একটা ইনপুট ডিভাইস নয়? এক্ষেত্রে অ্যান্সার হবে প্রিন্টার। প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 50 নাম্বার যে প্রশ্ন হচ্ছে ল্যান। ল্যান এর সম্পূর্ণ নাম কি? ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক আর অপশন ডি লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক। তো ফ্রেন্ডস আজকে আমরা 50টা প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমরা 50টা প্রশ্নের মধ্যে 50টারই অ্যান্সার দিয়েছো। কতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাও। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে, মনে রাখবে, এই যে ল্যান্ড এর সম্পূর্ণ নাম, এর অ্যান্সার হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশান বি। ঠিক আছে, অপশান বি হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান্ডের সম্পূর্ণ নাম। ঠিক, তো ফ্রেন্ডস আশা করো তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা কেমন হলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করে দিবে। নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে এবার রাত 8টার সময়, যে আমরা আবার যে মক টেস্ট নাম্বার 4 নিয়ে আসবো সেই ক্লাসে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।